ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হলো। বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমদ সহ 57 জন চৌকস দেশপ্রেমী অফিসারকে ষড়যন্ত্র করে হত্যা করা হলো। পরিবারের সদস্যদেরকে নির্যাতন করা হলো, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হলো। ইজ্জত লুণ্ঠনের পর তাদেরকে হত্যা করে ড্রেনের মধ্যে তাদের লাশ ভাসিয়ে দেওয়া হলো। এরপরে সুইচ অফ করে বিজলি বাতি বন্ধ করে দিয়ে অন্ধকার আবহ সৃষ্টি করে খুনিদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হলো। একটা সরকার, একটা রাষ্ট্র নাগরিকের নিরাপত্তা দেওয়ার অবশ্য কর্তব্য দায়িত্ব তারা পালন করবে। সেখানে এত বড় একটা দুর্ঘটনা, এত বড় একটা সর্বনাশ করার পরে কে সেদিন আধা ঘন্টা পর্যন্ত এই লাইট অফ করে রেখেছিল? কোন খুনিদেরকে এখান থেকে পালিয়ে যেতে দেওয়া হয়েছিল? যাতে অবশ্যই তা জানতে চায় এবং তা খুলাসা করতেই হবে। এক দিনে দুই বাকি সর্বনাশ, বিডিআরকে সর্বনাশ করা হয়েছে। তার নাম, ড্রেস, লোগো সব পরিবর্তন হয়ে গিয়েছে। তাদের মনোবল ভেঙে দেওয়া হয়েছে। আগে তাদের এখানে রাইফেলের লোগো ঝুলতো, এখন চৌকিদারের লোগো ঝুলে। আগে নাম ছিল বিডিআর বাংলাদেশ রাইফেলস, এখন দেওয়া হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, অর্থাৎ সীমান্তের চৌকিদার। তাদেরকে একটা পুলিশে নামিয়ে আনা হয়েছে। 15,000 বিডিআর সদস্যকে গ্রেফতার করে তাদের উপর নির্যাতন করা হয়েছে। অথচ আমি নিজে তার সাক্ষী, জেলখানায় যখন আমাদেরকে সেই সময় বন্দী করে নেওয়া হয়েছিল, আমি সেই খুনিদের দুই একজনকে দেখতে পেয়েছিলাম। আমি জিজ্ঞেস করেছিলাম, তোমরা বুকে হাত দিয়ে বলো তোমাদের কার কি দায়িত্ব? আপনাদের পাশের জেলার একজন, আমি নাম বলবো না, বিডিআর সদস্য, সে বলেছিল, স্যার আমি এই ষড়যন্ত্রে সম্পৃক্ত ছিলাম। আওয়ামী লীগ নেতা তুরাবের সমিল এবং তার বাসায় আমরা দফায় দফায় 22টা মিটিং করেছি এবং সেই মিটিং এর ফসল ছিল পিলখানার এই অভ্যুত্থান, এই গণহত্যা। প্রধানমন্ত্রী জামাই আজমের হত্যাকারীদের সাথে বসলেন রাষ্ট্রীয় অতিথি ভবনে, ডায়ালগ করলেন, উন্নত মানের খাবার পরিবেশন করলেন। তারপরে যখন জিজ্ঞেস করা হলো যে আপনারা এই খুনিদের সাথে বসলেন কেন এবং কাদের সাথে বসেছিলেন, তিনি জবাব দিলেন, সেই সময় আমি সবকিছু এতটাই আমি সুখে স্তব্ধ ছিলাম যে কারা এসেছে কারা গিয়েছে বলতে পারবো না। এটা রাষ্ট্রীয় অতিথি ভবন, হাজার হাজার ক্লোজ সার্কিট ক্যামেরা সেখানে ছিল। কারা কখন ঢুকলো, কারা কখন বের হলো, তার রেকর্ড কি সেখানে নেই? সম্মানিত বন্ধুগণ, সব কিছু রহস্য করা। সেনাবাহিনী তারা নিজেদের একটা ইনকোয়ারি কমিটি করলো, সরকার তাতে হস্তক্ষেপ করলো। 3 দফা আমরা শুনেছি ওইটাকে সংশোধন করতে তাদেরকে বাধ্য করেছে। তারপরেও সেই রিপোর্টটা জনসম্মুখে আসতে দেয় না। যদি ফাঁসির রশি আমার গলে ঝুলে যায়, এই ভয়ে সব কিছুকে ছিপিয়াটা করে বন্ধ করে রাখা হয়েছে। কেন তাদের উপরে আঘাতটা এসেছিল? এই কারণে যে দেশের সেনাবাহিনী দেশপ্রেমী, তারা দেশের স্বার্থের ব্যাপারে কারোর সাথে আপোষ করবে না। সুতরাং তাদেরকে আপোষকামী দুর্বল বানানোর জন্য তাদের কোমরে আঘাত দেওয়া হয়েছে। সীমান্তে আওয়ামী লীগের আগের পিরিয়ডে 96-2001 কুড়িগ্রাম জেলার রৌমারীতে একটা ঘটনা ঘটেছিল। আপনারা আশা করে ভুলে যাননি। পাশের দেশের লোকেরা রাতের অন্ধকারে আমাদের বিডিআর চৌকি দখল করে বিডিআরদেরকে হত্যা করতে চেয়েছিল। বিনিময়ে 134টা লাশ তাদেরকে ফেলে ভারতে পালাতে হয়েছিল। তারা চেয়েছিল এর প্রতিশোধ নেবে। জানি না তারা কোন প্রতিশোধ কোথায় নিয়েছেন, আমি বলতে পারবো না। আমাদের বর্ডার সে রাতে তারা কেন ক্রস করেছিলেন? তারা তো আমাদের প্রতিবেশী, আমরা তো তাদেরকে বন্ধু হিসেবেই দেখতে চাই। এখনো চাই। আমার প্রতিবেশী শান্তিতে থাকলে আমিও শান্তিতে থাকবো। আমি আমার প্রতিবেশীকে কষ্ট দিলে আমাকে কষ্ট পাওয়ার জন্য তৈরি থাকতে হবে। কেন আমরা এটা করব? আমরা তাদের সাথে সমতা, ন্যায়
ন্যায্যতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে একটা বন্ধুসুলভ, প্রতিবেশী সুলভ সহ অবস্থান চায়। তারা অতীতে যা করেছেন, আগামীর দিনগুলো সুন্দর হোক, এটা আমাদের প্রত্যাশা। তারপরে আঘাতটা কার করে আসলো? 2010 সালের 29 জুন বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন আমির শহীদ আমিরে জামাত মৌলানা মুজিবুর রহমান নিজামী, নায়েবে আমির, বিশ্ববিখ্যাত মুফাসসির কুরআন, বাংলাদেশের মানুষের পরিচয় টুকরা আল্লামা দিলওয়ার হোসেন সাইদি আপনাদের পার্শ্ববর্তী এলাকার সিংহ পুরুষ খ্যাত, অন্যায়ের বিরুদ্ধে সবসময় আকস্মিক ভূমিকা পালন করেছেন বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে গ্রেফতার করা হলো। কি অভিযোগ তাদের বিরুদ্ধে? তারা ইসলাম ধর্মের অবমাননা করেছেন। আরে আফসোস, ইসলামের জন্য যাদের সঙ্গী সাথীরা যুগ যুগ ধরে রক্ত দিয়ে যাচ্ছেন তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, তারা নাকি ইসলাম ধর্মের অবমাননা করেছে। এরপরে এই মাসের শেষ দিকে এসে তারা আবার গ্রেফতার করলেন তৎকালীন স্টেট সেক্রেটারি জেনারেল জনাব কামারুজ্জামান এবং জনাব আব্দুল কাদের মোল্লা। আল্লাহ তাদের সকলের শাহাদাত করুন। একে একে তারা 11 জন নেতাকে গ্রেফতার করলেন, বিচারের নামে অবিচার করলেন। স্বাধীন বাংলাদেশে যাদের নামে কোনো থানায় একটা জিডি পর্যন্ত ছিল না, তাদের বিরুদ্ধে 42 বছর পরে মামলা দায়ের করা হলো। আমার কর্মজীবনের একটা ঘটনা মনে পড়ে যায়। একবার একটা ছোট্ট অপারেশন করছি এক শিশু, সে একটু চপল এবং চঞ্চল। এক সময় আমাকে বলতেছে, চাচা যখন আমার ওই জায়গাটা কাটবেন তখন আমাকে একটু বলবেন। আমি তার দুষ্টামিটা মনে মনে বুঝতে পারলাম। তার বাবা আমাকে বলেছিলেন ও কিন্তু একটু চপল চঞ্চল, খুব দুষ্টা প্রকৃতি। আমি সব কিছু শেষ করে যখন তার ড্রেসিং করছিলাম, তখন তার মাথা যখন কেটে যাবো, বললাম যে চাচা এই কাটছি। ও মা বলে চিৎকার কিসের জন্য, ওরে সাত হয়ে যাবে। আমি বললাম তোমার কি হয়েছে? বলছে আপনি আমার অনেক জায়গায় কাটছেন আর আমি কাটবো না একটু। আমি বললাম চাচা বহু আগে এটা কাটা হয়ে গেছে। কখন কাটা কখন চিৎকার দেয়। যদি ঘটনার সাথে আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ সম্পৃক্ত থেকে থাকেন, তবে বাংলাদেশের স্বাধীনতার পরপর কার সরকার ছিল? সেদিন আপনারা মামলা করেননি কেন? অভিযোগ দায়ের করেন নাই কেন? সেদিন আপনারা বুঝে পেলেন না, ব্যান্ডেজ কাটার সময় ক্লিয়ার হয়েছে আপনাদের উদ্দেশ্য বিচার করানো না। আপনাদের উদ্দেশ্য ছিল দেশপ্রেমিক জামাতে ইসলামীকে ধ্বংস করা। বন্ধুরা জানেন না আপনারা, ইসলামের আদর্শ মানুষ করে ধ্বংস করা যায় না। আপনি একজন দোষ করবেন, তার জায়গায় আল্লাহ 10 জন তৈরি করেন। আপনারা বড় কষ্ট দিয়েছেন 15.5 বছর আমাদেরকে জেলে নিয়েছেন, আমাদেরকে রিমান্ডে নিয়েছেন, আমাদের তরতাজা ছেলেদেরকে ধরে নিয়ে থানায় শুয়ে আপনারা রাইফেলের ব্যারেল লাগিয়ে তাকে গুলি করেছেন। এই ছেলেদের পা কাটতে হয়েছে, হাত কাটতে হয়েছে, কারো 2 পা নাই, কারো 1 পা নাই, কারো 2 হাত নাই, কারো 1 হাত নাই, কারো জীবন্ত মানুষের চোখ থেকে চাকু ঢুকিয়ে আপনারা তার 2টা চোখ তুলে নিয়েছেন। আপনারাও তো মানুষ, আপনাদের তো ছেলে মেয়ে আছেন। এ সমস্ত মানবিক কাজ করার সময় আপনাদের কলজাটা একবারও কেঁপে উঠল না। এর চাইতেও বিষাক্ত ছিল তরতাজা মানুষগুলো ঘর থেকে, বাড়ি থেকে, বাসা থেকে ধরে নিয়ে আপনারা উদাও করে ফেলেছিলেন, গুম করেছিলেন, আয়না করে লুকিয়েছিলেন। যারা ফিরে এসেছেন তাদের বর্ণনা হচ্ছে এখানে ঘর যেখানে কোনো জানালা নাই, যেখানে কোনো আলো প্রবেশ করে না, যেখানে আজানের ধ্বনি কানে আসে না, কোন সময় রাত কোন সময় দিন কিছুই টের পাই না, যেন মনে হয় যে এটা একটা অনিশেষ রাত, রাত কখন শেষ হবে। মাঝে মাঝে গিয়ে বলতো তুমি রেডি হও, কলিমা পড়ো, গোসল করে নাও,
আরো কিছু করতে হলে পরে না আজকেই তোমাকে শেষ করে দেওয়া হবে। এইভাবে সপ্তাহ নয়, মাস নয়, বছরের নয়, বছরের পর বছর এই মানুষগুলোর উপর আপনারা নির্যাতন করেছে। তাদের অল্প সংখ্যকই আমাদের কাছে ফিরে এসেছে, এখনো বহু সংখ্যকের কোনো খবর নাই। এই কাণ্ড কারখানা আপনারা করেছেন। এখন যারা ধরা পড়ছে তারা বলতেছে এটা আমি করি নাই, অমুকের হুকুমে করছে। আর যখন ক্ষমতায় ছিলেন তখন সব সময় বলা হতো যে এই গাছটা একটু এইদিকে ঘুরেছে, গাছের পাতা নড়ছে, মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন। ওনার সব কিছুতে ওনার অনুমতি লাগবে, ওনার নির্দেশনা লাগবে।